আসসালামু আলাইকুম। একটি রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিকভাবে বা সারা বিশ্বে পরিচিতি হয়ে ওঠে, সম্মানের একটি অবস্থান তৈরি করে নেয়, সেই রাষ্ট্রের জাতিগতভাবে কতটা সভ্য জাতি, উন্নয়নশীল জাতি, শিক্ষিত জাতি, মেধাবী জাতি বিভিন্নভাবে পরিচিতি পায়, তার জন্য মানদণ্ডগুলো কিসের উপরে নির্ভর করে? বিষয়টি অন্য ধাঁচের, কিন্তু খুব স্বল্প আকারে পরিচিতি আনবার জন্য আমি ভিডিওটি তৈরি করছি, যেন বিশেষজ্ঞজনের নজরে আসে এবং এটা যেন রাষ্ট্রের অবকাঠামোগতভাবে চিন্তা চেতনার একটি বস্তু হিসাবে পরিগণিত হয়। মূল জায়গায় যাওয়ার আগে আমি ছোট ছোট কিছু উপমা আপনাদেরকে দিচ্ছি। প্রথমত, শিক্ষা খাত। দেশের যতগুলো বিশ্ববিদ্যালয়, পাবলিক কলেজ, গ্রামীণ প্রাইমারি বা যে কোনো ধরনের আপনার প্রাইমারি ধাঁচের যে একাডেমিক শিক্ষার যে মানটা, এইটা নির্ণয়ের জায়গায়। এটা নির্ণয় হয় কীভাবে? ডাক্তার, সবচেয়ে মেধাবী যারা, তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং হয়। বিশেষ করে ঢাকা ভার্সিটিতে ভর্তি হবার জন্য কতটা যোগ্যতা অর্জন করে, এইগুলো নির্ণয় হয়। এইগুলো নির্ণয় হচ্ছে ডাক্তারি যে মানের মেধার প্রয়োজন, সেই মানের মেধা আসলে কি আমাদের দেশে তৈরি হচ্ছে কিনা, সেই মেধাবী ছাত্রদেরকে ওই জায়গায় মানদণ্ড ঠিক রেখে যে মেধাটা হলে পরিপক্ক একজন ডাক্তার হতে পারবে, সেই মেধার অবস্থানটা ঠিক রেখে ডাক্তারির আমাদের যে কলেজগুলো সেখানে ভর্তি হচ্ছে কিনা, নাকি নিজেদের দুর্বলতা ঢেকে রাখার জন্য মান, কোশ্চিনের মান, প্রশ্নের যে মান, যে প্রাপ্ত নাম্বারের মান কমিয়ে এনে কিভাবে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, সেই প্রয়াসটা করা হচ্ছে। খুব সেন্সিটিভ জায়গা, কিন্তু গভীরভাবে চিন্তা করতে হবে। কোশ্চিনের মানের কথা বলছি আমি, প্রশ্নপত্রের মান। একজন ডাক্তার হতে হলে কোন ধরনের, কতটা উচ্চতর মেধার প্রয়োজন, সেই মানের প্রশ্নটা হচ্ছে কিনা। ইঞ্জিনিয়ার বুয়েটে যারা ভর্তি হচ্ছে, ওই জায়গাটাও ঠিক একই পরিমাপ মেনটেন করা হচ্ছে কিনা। ঢাকা ভার্সিটিতে কয়েক বছর আগে শুনলাম একটি ছেলে মেয়েও ইংলিশে ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করেনি, অথচ গোল্ডেন প্লাস বিভিন্নভাবে ঢোল ডগর বাঁশি কাশি বাজিয়ে স্কুলগুলোতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ছাত্রছাত্রীরা, তাদের গার্ডিয়ানরা। অথচ ঢাকা ভার্সিটিতে গেলে মেধা তালিকায় ভর্তি হওয়ার মতো কোনো সাবজেক্টের যোগ্যতাই অর্জন করে না। এখন তাহলে এই যে মেধার যে ঘাটতি, ঢাকা ভার্সিটিতে কোন ধরনের শিক্ষকরা, বা চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিভিন্ন ভার্সিটিতে কোন ধরনের শিক্ষকতার মানদণ্ডে শিক্ষকরা পরিগণিত হচ্ছে, বিবেচিত হচ্ছে, কাদের দ্বারা শিক্ষাঙ্গন পরিচালিত, বা শিক্ষকতার পেশায় কোন ধরনের মেধাবীরা নিয়োজিত আছে। এর কয়েকটি ছোট ছোট দিকগুলো যদি ভেবে দেখা যায়, আমাদের ডাক্তাররা কতটুকুন পরিপক্ক, সেটা নির্ভর করে দেশের থেকে কতজন লোক, কোন ধরনের রুগী দেশের বাইরে চিকিৎসা নিতে যাচ্ছে, সেটার উপরে ডাক্তারদের অবস্থান নির্ণয় করা যায়। যে কোন ধরনের, যে কোনো ছোটোখাটো রুগী হলেই চলে যাচ্ছে কি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, তাহলে আমাদের দেশের ডাক্তারদের যে মানটা, সেটা কোন পর্যায়ে আছে, এটা জাতিগতভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশের ইঞ্জিনিয়ার, আমি ডাক্তারদের যেহেতু প্রসঙ্গ আনলাম, আমি শুনেছিলাম যে বাংলাদেশের ডাক্তাররা নাকি বাইরে গেলে জার্মান, জাপান, আমেরিকা বা বিশেষ করে ভারতে গেলেও তাদের দেশের মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সমমান ধরা হয়। তাদের দেশের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমাদের বাংলাদেশের ডাক্তারকে ওই মাপকাঠিতে মাপা হয়। তাহলে দেখতে হবে যে আমাদের ডাক্তারি পেশার মেধাবীরা কতটুকু মেধাবী নিয়ে এরা ডাক্তারি পেশায় নিয়ে যেতে হচ্ছে। ইঞ্জিনিয়াররাও আমি শুনেছি মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে যারা ইঞ্জিনিয়ার যায়, তারা ওই সব দেশের ইঞ্জিনিয়ারদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে, অথচ বাংলাদেশের থেকে বুয়েটের থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে
তারা বাইরে যায়। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে যে মেধাবীরা বিভিন্ন সারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছে সেটা অস্বীকার করছি না বা বলছি না, কিন্তু একটি সংখ্যায় গুণে যে কতজন, তারা কতজন এদেশের থেকে বাইরে গিয়ে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে, যাদের সারা পৃথিবীর ওই অঙ্গনের কোন সাবজেক্টের উপরে পিএইচডি করছে। আমি ধরলাম অস্ট্রেলিয়ার পার্থে যে একটি ভার্সিটি, আন্তর্জাতিক মানের ভার্সিটি আছে, যেখান থেকে পিএইচডি করা হয় এবং সারা পৃথিবীর বড় বড় মেধাবী ছাত্ররা ওখান থেকে নেয়, ডক্টরেট ডিগ্রি নেয়। ওই সব জায়গা থেকে অর্জন করে একজন ডক্টর মানে সে সারা পৃথিবী তার ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায়। সবচেয়ে তারা মেধাবী ওই সাবজেক্টের উপরে, তারা ফ্রেন্ড সার্কেল হয়ে যায়, তারা আন্তর্জাতিকভাবে যে কোনো দেশে ঢুকে যেতে পারে ওইসব ফ্রেন্ডদের সহায়তায়। আমি এইটার কথা বলছি, এইখানকার কথা বলছি। আমি বিভিন্ন কলেজের শিক্ষকদের মানদণ্ডের কথা বলছি। আমি মেধাবী ইঞ্জিনিয়ারদের আন্তর্জাতিকভাবে কোন অবস্থানে আছে সেইটার কথা বলছি। আমি ডাক্তারদের মেধাবী হিসাবে, একজন ডাক্তার হিসাবে কোন মানদণ্ডে আন্তর্জাতিকভাবে বিবেচিত হয় আমি সেইটার কথা বলছি। কিন্তু এদেশে কিছু নিরলস পরিশ্রমের মানুষ আছে যারা কখনোই সামনে আসেনি। আমি বারবার বলি, যেমন আমাদের কৃষি সেক্টরটা গাজীপুরে নিরলস শ্রম দিয়ে যাচ্ছে, তারা কখনো সামনে আসে না, মিডিয়ার তো নাই, প্রিন্টও না, কোথাও না, অথচ নিরলসভাবে তারা গবেষণা করে বাংলাদেশকে কীভাবে খাদ্যে স্বয়ংসম্পন্ন, পুষ্টিতে স্বয়ংসম্পন্ন করা যায় তার জন্য শ্রম দিয়ে যাচ্ছে অনবরত। এখন কোন ধরনের মেধাবীরা আমাদের বিসিএস ক্যাডারে ঢুকছে, বিসিএস ক্যাডারের যে মানদণ্ডটা এটা নিয়ন্ত্রণ করছে কারা? এটা কি মেধায় নিয়ন্ত্রণ করছে, নাকি এক ধরনের রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করে তারাও এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করছে? ভালো করে ভেবে দেখুন আমি কি বলছি। প্রকৃত পক্ষে কি মেধাবীরা বিসিএস ক্যাডার নিয়ে বিভিন্ন সেক্টরে যে 32টি ক্যাডার আছে বিসিএসের, সেইটা নাকি প্রকৃত পক্ষে মেধাবীরা ঢুকছে, নাকি যারা পারিবারিকভাবে বিসিএসকে দখল করে রেখেছে, রাষ্ট্রীয় ক্ষমতার জোরে অর্থনৈতিক দিক দিয়ে ওইসব সেক্টরকে দখল করে রেখেছে এবং আত্মীয়করণের মাধ্যমে সেখানে বড় একটি দখলকৃত জায়গা হয়ে আছে, নাকি পয়সায়, বড় ধরনের পয়সায় লেনদেনের মাধ্যমে এই বিসিএস ক্যাডারগুলো নিয়োগ হয়ে বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা হিসাবে আসছে জনসেবা দিতে, তাদের মানদণ্ডটা, মেধাবীর মানদণ্ডটা কোন আঙ্গিকে দেখবেন? সব কিছু নিয়েই এই জটলা পাকানো আছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী জায়গাগুলোতে। এই যে এই ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে, যেখানে পুরা জাতি মেধা শূন্য করে ফেলে, এই যে কিছুদিন আগে শুনলাম ইংলিশ শিখতে সচিব সাহেবরা বিদেশে যাবেন, ইংলিশে কীভাবে চিঠির অ্যান্সারিং করতে হয়, করসপন্ডেন্স করতে হয়, সেটা আমাদের দেশের সচিব সাহেবরা অপারগতা। ছাগল পুষতে, খিচুড়ি রান্না করতে, স্কুলের টিফিন বিতরণ করতে, বিভিন্ন অজুহাত। একজন সচিব, তিনি বিসিএস ক্যাডার ছিলেন, তিনি ম্যাজিস্ট্রেট থেকে ধাপে ধাপে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশন, বিভিন্ন জায়গা অতিক্রম করে ইউএনও, তারপরে যুগ্ম সচিব, উপসচিব, সহকারী সচিব, সচিব, সিনিয়র সচিব, অনেক ধাপ পের হয়ে তারপরে তাকে যদি ইংলিশ শেখার জন্য বিদেশে যেতে হয়, এদেশের টাকা আবার তার পিছনে খরচ করে, তাহলে এই যে মেধার মানদণ্ডটা কতটা নিচু স্তরের আন্তর্জাতিকভাবে, এই জায়গায় স্কেলিং করার সময় এসেছে এখন। আচ্ছা, এই জায়গাটা সঠিকভাবে স্কেলিং কে করবে? এই ক্যাডার সরকার নিয়ন্ত্রণ করে। এই শিক্ষাঙ্গনের শিক্ষা, হয়তো শিক্ষাটা স্বতন্ত্র, ঢাকা ভার্সিটি আমি বলি যে সাবজেক্টের যে প্রধান একবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদেরকে ওখানে রেখে দেওয়া হয়। কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট আসলে কি মেধা দিয়ে হচ্ছে, নাকি স্কোরিং করে কাউকে ওখানে রাখার জন্য করে নেওয়া হচ্ছে? এর পিছনের যে রাজনৈতিক ধাক্কা, সেটা কতটুকুনের ভিতরে আছে, সেই জায়গাগুলো সুনিপুণভাবে, সুচারুভাবে পর্যবেক্ষণের মাধ্যমে
প্রকৃতপক্ষে মেধাবীদের কিভাবে ওখানে নিয়োজিত করা যায়, নিয়োগ দেওয়া যায়, এইটা কে দেখভাল করবে? এইটা দেখভাল করবে রাষ্ট্র। রাষ্ট্রের একজন অভিভাবক, সেই অভিভাবকটা সংসদীয় গণতন্ত্রের আমাদের দেশের প্রধানমন্ত্রী। এখন আসি আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমার আসন বা আমার জেলার যাদেরকে সংসদ সদস্য তৈরি করা হলো, তারা কতটুকু মেধাবী? 64 জেলার 300 আসন, 300 আসনে যে সংসদ সদস্য নির্বাচিত হয়, নির্বাচন করে, এরা কোন মাপের মেধাবী? একজন মেধাবী মানুষকে তাত্ত্বিকভাবে পর্যালোচনা করা, একজন মেধাবী শিক্ষিত মানুষকে তার মধ্যকার মেধাকে বুঝবার মতো আরও তো জ্ঞানের ভারত আরেকজন মানুষকেই প্রয়োজন। তার ভিতরে কি আছে, তার ইন্টেলেকচুয়ালিটি কতটুকুন আছে শিক্ষা নিয়ে, শিক্ষার পরিবেশ নিয়ে, বা তাকে যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে, বিসিএস ক্যাডারের কোন ক্যাডারে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই জাজমেন্টটা করবার মতো যে রাষ্ট্রের ক্ষমতায় থাকা, রাষ্ট্র কাঠামো ভিতরে থাকে সেই সংসদ সদস্য, মন্ত্রী, সংশ্লিষ্ট ওই 4-5 জন দিয়ে কমিটি করে দেয়, তারা কতটুকুন মেধাবী, তারা কতটুকুন যোগ্যতম? আপনার এলাকায়, আমি 64টি জেলার কথা বলছি, যারা এবার সংসদ সদস্য হয়েছে তাদের কথা বলছি, ভালো করে লক্ষ্য করে দেখুন তো, এরা যদি বিসিএস ক্যাডারের অন্তর্ভুক্তির সুযোগ পেত, তাহলে কি এই বেকার জীবন বহন করে বেড়াইতো? এরা যদি যে কোনো ভার্সিটির শিক্ষকতার মানদণ্ডে থাকতো, শিক্ষাগত যোগ্যতায়, মেধাবীতে, তাহলে কি তারা শিক্ষকতা ছেড়ে এই রাজনীতির এই প্ল্যাটফর্মে আসতো কিনা? এখানে জাজ করুন যে তারা কতটুকুন যোগ্য, কি হবার যোগ্য ছিল, তারা কেন এই রাজনীতির মাঠে এসেছে, কিসের অভাবে? মেধাবী ছিল, কিন্তু কোন মেধাবী, কতটুকুন মানদণ্ডের সমমানের মেধাবী তারা? একজন সংসদ সদস্য বা একজন জেলা পরিষদের প্রশাসক, যারা এরা কি, যিনি একজন জেলা প্রশাসক, একজন এসপি, এদের থেকে মেধাবী? কখনোই না। এরা যদি এই সমপরিমাণ মেধাবী হতো, এরাও বিসিএস ক্যাডারে থাকতো 100% এরা বিসিএস ক্যাডারে দৌড়াইয়ে, কুকুরের মতো দৌড়াইয়ে চান্স পায়নি। এরা কোনো কলেজের শিক্ষকতার মানদণ্ডে এরা চান্স পায়নি, কোথাও চান্স পায়নি। তখন ওরা রাজপথ বেছে নিয়েছে, ঢিল মারা আর চক্রান্তের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, চিটারি বাটপারির পথের মাধ্যমে এরা রাজনীতিতে এসে এইখানে এস্টাবলিশড হয়েছে। কাদের দিয়ে তাহলে মেধাবীরা নিয়ন্ত্রিত হচ্ছে? ভেবে দেখতে হবে আমাদেরকে। সময় হয়েছে এখন দেশের, মানে এই আরও 10-15 বছর আগে আমি শুনলাম সাকিব আল হাসান যখন আন্তর্জাতিকভাবে ক্রিকেট অঙ্গনে তার সকল ফর্মে একেবারে প্রথম স্থান অধিকার করলো, নিয়ে সারা বিশ্বের ওয়ানডে, টি-20 বা টেস্ট ক্রিকেটে সে যখন একেবারে স্কোরিংয়ে বা ব্যাটিংয়ে প্রথম স্থান অধিকার করলো, তার মাধ্যমে বাংলাদেশ পরিচিতি লাভ করলো। দ্বিতীয় আরেকজন ডক্টর ইউনূস, ইনাকে দিয়ে বাংলাদেশ পরিচিতি লাভ করলো। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ কি আন্তর্জাতিকভাবে, এখন যিনি আছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি অন্যভাবে নিজের প্রয়াসে, তিনি মেধাবী, নিজের প্রয়াসে আমেরিকাতে গিয়ে আমেরিকার যে রাজনৈতিক অলি গলি, অন্ধকার জগৎ, আলোকিত জগৎ, সব জায়গা চেনেন। এরা পৃথিবীর যে কোনো দেশে ঢুকে যেতে পারেন। আন্তর্জাতিকভাবে এদের একটি ফ্রেন্ড সার্কেল আছে, সেই ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে এরা দেশকে রিপ্রেজেন্টেটিভ করাবার ক্ষমতা রাখে। কিন্তু সে তো 2-1 জন, তারা কতজন? এই যে 300 সংসদ সদস্য, তাদের জেলায় জেলায় ভালো মানের কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, রিটায়ারমেন্টের ভালো ভালো এমন ধরনের শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি তাদের জেলায় অবস্থান করছে যে তাদের কাছে এইসব সংসদ সদস্যরা শিশু, বালক, ছাত্রের উপযুক্তও নয়। অথচ তারা যদি সেই মেধাবীদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের কুট চালে ফেলে মেধাবী এইসব পেশাজীবীদেরকে
নিয়ন্ত্রণ করতে চাই, পরিচালনা করতে চাই, তাহলে মেধার বিকাশ ঘটবে কোথায়? মেধার প্রয়োগটা হবে কোথায়? একজন জেলা প্রশাসক যিনি ডিসি বিসিএস ক্যাডারের, সে অবশ্যই যদি প্রকৃতপক্ষে মেধার মাধ্যমে ওখানে চান্স পায়, সুযোগ পায়, অবশ্যই তার চতুরতা আছে, তার ইন্টেলিজেন্সি, ইন্টেলেকচুয়ালিটি, পারফরমেন্স, অ্যাগ্রেসিভ সমস্ত কিছু মিলে তার একটি লজিক্যালি যৌতিক অবস্থান আছে তার জেলাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য যায়। কিন্তু একজন রাজনীতিবিদ যখন তার কাছে গিয়ে বসে, ওই জেলার উন্নয়নের ফান্ডের, ওই জেলার কোন কোন জায়গায় কি অবস্থায় আছে অর্থনৈতিক দিকগুলো, সেটার ভাগ বসাতে যায়, তার উদ্দেশ্যগুলোই সেইটা। মারামারি গণ্ডগোলকে কিভাবে এসপি সাহেবকে ফোন করে তার বেনিফিশিয়ারি নেওয়া যায় সেটা, থানাকে কিভাবে ওসি সাহেবকে তার নিয়ন্ত্রণে রেখে আধিপত্য বিস্তারকে নিয়ন্ত্রণ করা যায়, তার উদ্দেশ্য থাকে সেটা। এই যে বড় প্রতিবন্ধকতা, রাষ্ট্র কিন্তু প্রকৃতপক্ষেই যদি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু একজন সম্মানী মানুষ, যে নিজে জ্ঞানী, তার সম্মানবোধ আছে, সে পয়সার জন্য তার অধীনস্থ তার জেলায় চাকরিতে আসা রাষ্ট্রীয় একটি যন্ত্রকে তার পিছনে গিয়ে পয়সার ভাগ চাবে না, এডিএম সাহেবের পাঁচ ঘুরে বেড়াবে না, বা ভ্রাম্যমাণ আদালতের পাঁচ ম্যাজিস্ট্রেট সাহেবকে ফোন করে বলবে না ওখানে যান, এত লাখ টাকা চাঁদা ধরেন, ওইখানে যাই ওই টাকা আদায় করেন, তার থেকে আমার এক লোক যাবে, আমার পিএস যাবে, এত টাকা আবার ব্যাগ দিয়ে দিয়েন, এলআর ফান্ড থেকে আমার কিছু খরচ লাগবে, এই মিটিং সেই মিটিংয়ের কথা বলে এত ছোট লোকিগিরি করবেন। একজন প্রকৃতপক্ষে যে আত্মসম্মানবোধ রাখে মেধাবী মানুষ, সে স্বয়ংসম্পূর্ণ তার মেধায় এবং তার মেধাকে প্রয়োগ করে তার জীবন চলবার মতো আর্থিক সচ্ছলতার পথ সে খুঁজে নিতে পারবে। কিন্তু যে রাজনীতিতে এই যে মেধাশূন্য কিন্তু শিক্ষিত, অথচ মেধাশূন্য নির্লজ্জ মানুষের যে আবহাওয়া গতিবিধি রাজনীতির অঙ্গনে যে কোনো দলেরই হোক ঘুরে বেড়ায়, এই জায়গা থেকে রাষ্ট্রকে পরিত্রাণ দিতে হবে, রাষ্ট্রকে মুক্ত করে দিতে হবে। রাষ্ট্রের মেধাবী সন্তানদেরকে জন্ম দেবে, তাদেরকে পরিশীলিত করবে, তাদেরকে রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য রাষ্ট্র তাদেরকে তৈরি করবে। কিন্তু সেই রাষ্ট্র তৈরি করার পক্ষেই যদি সেই কলঙ্কিত সন্তানেরা ছায়া হয়ে দাঁড়ায়, কলঙ্কিত সেই মানুষগুলো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এবং তাদের দাম্ভিকতা এইভাবেই যে রাষ্ট্র পরিচালনা করি আমরা। ওই যে নূর বলছিল কিছুদিন আগে মানে আন্দোলনের শেষের দিক দিয়ে যখন ছাত্র আন্দোলনগুলো রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিল, তখন নূর বলছিল, হ্যাঁ ওখানে তোমরা যাচ্ছ কেন, আমরা এটা দেখবো, আমরা রাজনীতিবিদরা। নূর রাজনীতিবিদ, এখন প্রতিমন্ত্রী। তো সে ছাত্র আন্দোলনের ভিতরে পরিচিতি পেয়েছে এবং সেই সুযোগেই হয়তো মাস্টার্স করে বের হয়ে গেছে। কিন্তু নূর যদি প্রকৃতপক্ষেই মেধাবী হয়ে ঢাকা ভার্সিটির শিক্ষক হয়ে দেখাতে পারতেন, তিনি যদি বিসিএস দিতেন, পরীক্ষা দিতেন যে কোনো ক্যাডারে, যে কোনো সবচেয়ে ভালো শক্তিশালী মেধাবী অর্থনীতি, পররাষ্ট্র এই ধরনের কোনো ক্যাডারের অন্তর্ভুক্তি হয়ে তারপরে জাতিকে দেখাতেন যে দেখেন আমি ঢাকা ভার্সিটির শিক্ষকতার সুযোগ পেয়েছিলাম, আমার মেধাগুণে আমি সেটা করলাম না যে ছুঁড়ে ফেলে দিলাম অ্যাপার্টমেন্ট কার্ড। বিসিএসে যদি ভালো দামি ক্যাডারে অন্তর্ভুক্তি হতেন, তারপরে সেটা অ্যাপার্টমেন্ট হাতে পাওয়ার পরে সেটা ছিঁড়ে জনগণকে দেখাতেন, দেখেন আমি মেধাবীর গুণে এখানে চান্স পেয়েছিলাম কিন্তু গেলাম না, আমি রাষ্ট্রের সেবা করবো বলে রাজনীতিতে এসেছি। মারামারি করে পরিস্থিতি একটা সাইড, আর মেধাবী করে নিজের পেশা অবলম্বন করা, একটা পিএইচডি করতে যাও, দেখি কতটুকু মেধা আছে, কোন সাবজেক্টের উপরে ভালো কোনো ভার্সিটি থেকে পিএইচডি করে আসো বাচ্চাধন, তারপরে বুঝবা না। একবার শেখ হাসিনাকে মা ডাকো, মায়ের চোখে দেখো, একবার আমলিগের গুণগান, একবার বঙ্গবন্ধুর সেই আত্মজীবনী বই হাতে নিয়ে ছবি ছাড়ো, আবার এখন সরকারি দলে এসে প্রতিমন্ত্রীর আসন গ্রহণ করেছেন। রাজনীতিটা কত নোংরা, রাজনীতির রাষ্ট্রকে নিয়ে একটা খেলা খেলছে কতিপয় মেধাশূন্য মানুষ, যারা রাষ্ট্রকে নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই, মানব সম্পদ নিয়ে পরিচালনা নেই, জ্ঞান চর্চার
ক্ষেত্র তৈরি করবার জন্য কোনো পরিকল্পনা নেই, শুধু রাষ্ট্রকে ব্যবহার করছে তারা ক্ষমতাকে কক্ষিগত রাখবার জন্য। আর এই দেশের জনগণ একবারে ভিত্তের মতো মাথা নত করে অবনত মস্তকে যার হুকুম মেনে নিচ্ছেন, জি যা মানা জানার। এই হিসাবে আমি বলতে চাচ্ছিলাম যেটা মেধার গুণে আপনি জাপান, জার্মান, ফ্রান্স, ব্রিটেনও বা উন্নত আপনি নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড এইসব জায়গাতে গেলে আপনি দেখতে পারবেন যে দেশের সবচেয়ে মেধাবী যারা, যুক্ত মেধাবী যারা যেখানেই থাক না কেন সেই জায়গায় বসে তার রাষ্ট্রের মানুষের কণ্ঠস্বরকে বোঝার চেষ্টা করে, বসে তার রাষ্ট্রের সাধারণ মানুষের জীবন যাপনের সাথে এতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত যে কতটুকুন তাপমাত্রা একজন মানুষকে কতটুকুন দাহন হচ্ছেন তার দেশের একজন জনগণ, সেটা তারা শরীর দিয়ে অনুভব করেন, সাইকোলজিক্যালি অনুভব করেন তারা। এবং সেই নিরিখ রেখেই তারা রাষ্ট্রের আইনের সাথে সামঞ্জস্য রেখে তারা রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য। আর আমাদের দেশের কারা, এরা কোন লেভেলের মানুষ, মানে পুরাটাই অবৈধভাবে অর্থ উপার্জনের, যেমন ঋণ খেলাপি, শত হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে 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 রাষ্ট্রকে তাদের নিজস্ব কাছারি ঘরের কর্মচারীর মতো মনে করে, দাসীর মতো, প্রজাদের মতো মনে করে। রাষ্ট্রের টাকা তাদের নিজেদের মনে করে। জনগণের টাকা যারা ব্যাংকে গচ্ছিত রেখেছে, সঞ্চিত রেখেছে, সেই টাকা যেন তাদের টাকা। রাষ্ট্রের জনগণের আয়ের উপার্জনের বড় ধরনের একটি তারা মনে হয় বৈধভাবে নেয়, ফিতরা জাকাতের টাকা যেন তারা এদেশের জনগণের কাছে পাবে, অন্যভাবে অন্য লাইনে সেই টাকাগুলো তারা জনগণের হাত থেকে ছিনিয়ে নেয়। আজকে একটা ছেলে একটা ফলের কথা বলছিল, বিদেশ থেকে আসে, মূলত পক্ষে সেই ফলটার দাম 65 টাকা। ও বললো 65 টাকার সাথে 250 টাকা ভ্যাট ধরে সরকার। 65 টাকার একটি ফল 250 টাকা ভ্যাট ধরে সরকার। তাহলে 265 আর ওর লাভ দিয়ে সে 400 টাকা বিক্রি করে। 250 টাকা এই ফলটা কে খাচ্ছে? এদেশের অসুস্থ কোনো বৃদ্ধ মানুষ, অসুস্থ কোনো রুগী যারা দেখতে যায়, তারা এই ফলগুলো কিনে নিয়ে একটা রুগীকে দেখতে চায়, বেশিরভাগই সেটাই। আত্মীয় স্বজন বাড়ি খুব কম, কিন্তু রুগীদের জন্য হাসপাতালে বা তার বাড়িতে দেখতে গেলে এইগুলো নিয়ে যায়। কাদের কাছ থেকে, কাদের পকেট মেরে এই টাকাগুলো প্রতিটা অংশেই হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে রাষ্ট্র ফান্ডে জমা নেওয়ার পরে তারা এটাকে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে, যেন এই জনগণের শ্রম শুধু তাদের জন্যই নিয়োজিত। হাজার হাজার কোটি টাকা লোন এনে সেই টাকা খুব কৌশলে তাদের ভিতরে বন্টন করে নিয়ে যাচ্ছে। আর বংশ পরম্পরায় ঋণের বোঝা বইতে 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 সারা জীবনের জন্য, আজীবনের জন্য, শত বৎসরের জন্য শ্রমে পরিণত হয়ে যাচ্ছে এই দেশের মানব সম্পদ, মানব গোষ্ঠী, এই শ্রমিক লেভেলটা। এর থেকে মুক্ত করতে হলে আমাদের দেশে হাসনাত, নাহিদ, এই ইয়ং জেনারেশন যারা প্রকৃতপক্ষে মেধাবী, জ্ঞানী এবং যারা চাচ্ছে দেশটাকে বদলাতে, ওই পুরনো রাজনীতিবিদদের সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সরিয়ে পরিষ্কার করে নূতন ইয়াং জেনারেশনের যারা বর্তমান সময়কে বোঝে, বর্তমান সময়ের যুব সমাজের সেন্টিমেন্টকে বোঝে, সেই আবেগটা বোঝে, বর্তমান সময়ের নারী যারা মা, তাদের সন্তানকে কি চোখে এই মায়েরা দেখে, সেই মায়েদের আশা আকাঙ্ক্ষাটা বোঝে, এই ধরনের মানুষকে রাজনীতিতে আনতে হবে। এবং এরাই পারবে মেধা দিয়ে মেধাবীদেরকে সসম্মানে নিয়োগ দিতে, সসম্মানের সাথে তাদেরকে ব্যবহার করতে। অর্থাৎ একজন মেধাবীকে ব্যবহার করতে হলে সেটা মেধা দিয়ে সম্মানের সাথেই করতে হবে। ওই মূর্খ, অথর্ব, চাটুকার, বাটপাট, সিটারি, চোর, সন্ত্রাসীদের দিয়ে একজন জ্ঞানী মানুষকে সম্মানের সাথে কাজ করানো যায় না, যার জন্য প্রকৃত পক্ষেই দেশের শিক্ষিত জ্ঞানী সমাজ দুমড়ে মুচড়ে গুমড়ে গুমড়ে আর্তনাদ করছে। এখান থেকে তারা পরিত্রাণ চায়। রক্ত ঝরাতে যদি হয় রক্ত ঝরবে আবার, কিন্তু যে আবর্তে
আবদ্ধ আছে রাষ্ট্র, এর থেকে একদিন না একদিন মুক্ত হবেই। আসসালামু আলাইকুম।